আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম অযোগ্য ভালোবাসার মূল্য পর্ব 4 নিয়ে। শহরের সকালগুলো বড় অদ্ভুত। গ্রামে থাকতে যখন মোরগের ডাকে ঘুম ভাঙতো তখন মনে হতো পৃথিবীটা কত শান্ত। আর এখানে ঘুম ভাঙে রিয়ার চিল্লা পাল্লায়। সকাল 8টা বাজে। আমি এখনো বাবার ডায়েরিটা জড়িয়ে একটু ঘুমানোর চেষ্টা করছি। আর ঠিক তখনই এমনভাবে ধাক্কা বলল যেন সিআইডি হানা দিয়েছি। রিয়া বলল, ওরে ও গ্রামের জমিদার, সূর্য তো মাথার উপর উঠে আরএফএল টাওয়ার হয়ে গেল, এখনো ঘুমাচ্ছিস? ওঠ, আজ আমার নতুন ভিডিওর জন্য তোকে একটা ছোট চ্যালেঞ্জে অংশ নিতে হবে। আকাশ বিরক্ত হয়ে দরজা খুলে বলল, শোন রিয়া, তোর এই টিকটক ভিডিওর জন্য যদি আমাকে আবার ড্রেনে নামতে বলিস তবে এবার আমি ড্রেন থেকে উঠে সোজা তোর আইফোনে কাদা মাখিয়ে দেব। রিয়া নাক সিটকে বলল, উফ, কি ক্ষেত্রে বাবা, ড্রেনে নামতে হবে না। আজ আমরা স্পাইসি মোমো চ্যালেঞ্জ করব। তুই যদি ঝাল সহ্য করতে পারিস তবে তোকে একটা চকলেট দেব। আকাশ বলল, চকলেট? তুই আমাকে ক্লাস 2 এর বাচ্চা পেয়েছিস? শুন, গ্রামে আমরা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাই, তোর এই মোমো আমার কাছে নস্যি। আকাশ বলল, চ্যালেঞ্জটা যে কত বড় ভুল ছিল সেটা প্রথম কামড় দেওয়ার পরই বুঝলাম। মোমো মুখে দিতেই মনে হলো আমার জিভের ওপর কেউ জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে। চোখের পানি নাকের পানি এক হয়ে গেল। রিয়া পাশে দাঁড়িয়ে হা হা করে হাসছে আর ভিডিও করছে। রিয়া বলল, গাইস দেখুন আমাদের ভিলেজ হিরোর অবস্থা। ঝাল খেয়ে তার মুখ এখন লাল টমেটো হয়ে গেছে। আকাশ ঘোঙ্গাতে ঘোঙ্গাতে বলল, রিয়া পানি পানি। ইস, তোর মোমোতে কি মরিচ দিয়েছিস নাকি বিষ? ঠিক তখনই দেবদূতের মতো ফারিহা এক গ্লাস ঠান্ডা দুধ আর পানি নিয়ে হাজির হলো। ফারিহা রেগে গিয়ে বলল, রিয়া তুই কি পাগল হয়ে গেছিস? আকাশ ভাইয়া এসব জাল খেতে অভ্যস্ত নন, তুই সবসময় ওনাকে নিয়ে কেন এসব করিস? ফারিহা আমার পাশে বসলো, তার চোখে এক অদ্ভুত মায়া। সে গ্লাসটা আমার মুখে ধরল। ফারিহা মৃদু স্বরে বলল, নিন আকাশ ভাইয়া, একটু পানি খান। রিয়া আসলে বাচ্চা মানুষ, ওর কথা এভাবে চ্যালেঞ্জ নিতে গেলেন কেন? আকাশ ফারিহার চোখের দিকে তাকিয়ে থাকলো। ছালের ঝালা যেন মুহূর্তেই কমে গেল। কিন্তু ঠিক তখনই মনে পড়ল গ্রামের কথা। দিশা হয়তো এখন অনাহারে আছে, আর আমি এখানে মোমো চ্যালেঞ্জ করছি। নিজের ওপর নিজের ঘৃণা হলো। দুপুর গড়িয়ে বিকেল। আমি বারান্দায় বসে তিশার দেওয়া সেই ছেঁড়া রুমালটা দেখছিলাম। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। সেই টেক কোম্পানি থেকে মেল এসেছে। হাত কাঁপছিল আমার। মেলটা ওপেন করতেই আমার চোখ ছানা বড়া। আমি সিলেক্ট হয়েছি। শুধু সিলেক্ট নয়, বেতন শুনলে যে কারো মাথা ঘুরে যাবে। মাসে 25,000 টাকা। আকাশ চিৎকার করে বলল, চাচা, ফারিহা, আমি চাকরিটা পেয়ে গেছি। হারুন চাচা ঘর থেকে বের হয়ে এলেন, তার মুখে এক তৃপ্তির হাসি। হারুন চাচা বলল, আমি জানতাম আকাশ তুই পারবি। তোর বাবার সততা তোর রক্তে। এই শহর তোকে অনেক দেবে, শুধু পরিশ্রমটা ধরে রাখিস। কিন্তু ফারিহার মুখটা যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। সে খুশির অভিনয় করলেও তার চোখে আমি একটা ভয়ের ছায়া দেখলাম। সে কি চায় না আমি স্বাবলম্বী হই, নাকি সে ভয় পাচ্ছে আমি টাকা জমিয়ে গ্রামে চলে যাব? রাতের বেলা যখন সারা শহর শান্ত, তখন আমার ফোনে আবার সেই মেম্বারের কল। এবার আর বিষাক্ত হাসি নয়, এবার মেম্বারের কণ্ঠে এক নিষ্ঠুর যে। মেম্বার বলল, কিরে আকাশ, অনেক তো হলো শহরের হাওয়া খাওয়া, তোর জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আকাশ চিৎকার করে বলল, মেম্বার আর কত নিচে নামবি? আমি চাকরি পেয়েছি, তোমার প্রতিটি টাকা আমি শোধ করে দেব। আমার পরিবারকে শান্তিতে থাকতে দাও। মেম্বার অট্ট হাসি দিয়ে বলল, টাকা টাকা দিয়ে সব হয় না রে খোকা। তোর ওই সুন্দরী তিশা আছে না, সে তো এখন আমার বাড়িতে বন্দি। পাড়ার সবাই জানে তোর বাবা আমার থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিল। সেই টাকা শোধ করতে না পারলে তিশাকে আগামী পরশু আমার বড় ছেলের সাথে বিয়ে দিয়ে দেব। কাজী ডাক দেওয়া হয়েছে। আকাশের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। 500 টাকা থেকে 3 লাখ, আর এখন মেম্বার বলছে 5 লাখ। এটাতে প্রকাশ্যে ডাকাতি। আকাশ বলল, তুমি এটা করতে পারো না, তিশা কারো গোলাম না। মেম্বার বলল, কাল বিকেলের মধ্যে যদি 5 লাখ টাকা নিয়ে হাজির হতে না পারিস তবে তিশার স্মৃতিতে আমার ছেলের হাতে সিঁদুর দেখবি। মনে রাখিস আকাশ, শহরে তুই হিরো হতে পারিস, কিন্তু এই গ্রামে আমি শেষ কথা। মেম্বার ফোনটা রাখার পর আমি আর স্থির থাকতে পারলাম না। 5 লাখ টাকা, আবার প্রথম মাসের বেতন এখনো হাতে আসেনি।
সেখান থেকে 5 লাখ টাকা আমি কোথায় পাবো? হারুন চাচার কাছে হাত পাতবো না। আমি আর কারো করুণা হতে চাই না। আমি ঘর থেকে বের হয়ে ফারিহার রুমের সামনে গেলাম। ফারিহা ডায়েরিতে কিছু লিখছিল। আমাকে দেখে সে অবাক হয়ে উঠে দাঁড়ালো। ফারিহা বলল, আকাশ ভাইয়া, এই রাতে এভাবে কি হয়েছে আপনার? আপনি কাঁপছেন কেন? আমি ফারিহার হাত দুটো শক্ত করে ধরলাম। আমার দু চোখ বেয়ে জল ঝরছিল। আকাশ বলল, ফারিহা, আমাকে ক্ষমা করে দাও। আমি থাকতে পারছি না। তিশার জীবন বিপন্ন। ওই শয়তান মেম্বার তাকে জোর করে বিয়ে দিচ্ছে। আমাকে গ্রামে ফিরতেই হবে। ফারিহা স্থির হয়ে বলল, কিন্তু আপনার চাকরি, আপনার স্বপ্ন? আপনি যদি এখন গ্রামে যান, মেম্বার আপনাকে জ্যান্ত কবর দেবে। আকাশ ভাইয়া, প্লিজ মাথা ঠান্ডা করুন। যার নিজের ঘরের সম্মান নিলামে উঠেছে, তার কাছে কেরিয়ারে কোনো দাম নেই। ফারিহা, আমি আজ রাতেই যাব। রিয়া আর হারুন চাচা এখন ঘুমে। আমি শুধু একটা ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। ফারিহা গেট পর্যন্ত এগিয়ে দিতে এলো। তার চোখে জল, কিন্তু সেটা আড়াল করার চেষ্টা করছে। আকাশ ভাইয়া, এই টাকাগুলো রাখুন। আমার জমানো কিছু টাকা। মেম্বারকে টাকা দিয়ে অন্তত তিশাকে মুক্ত করুন। আকাশ টাকা ফিরিয়ে দিয়ে বলল, না ফারিহা, আমি তিশাকে টাকা দিয়ে কিনবো না। আমি মেম্বারের ওই মিথ্যা সাম্রাজ্য ভেঙে চুরমার করে দেব। দোয়া করো যেন মাথা উঁচু করে ফিরতে পারি। ফারিহা বিড়বিড় করে বলল, জানি আপনি ফিরবেন, কিন্তু তিশার জায়গায় যদি আমি হতাম, তবে আপনি কি এভাবেই আসতেন? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার সাহস পেলাম না। ট্রেনের দীর্ঘ হুইসেল বাজছে। আমি দৌড়ে গিয়ে ট্রেনের কামরায় উঠলাম। জানালার বাইরে অন্ধকার গ্রামগুলো পেছনে সরে যাচ্ছে। আমার হৃদয় তখন একটাই আগুন। তিশাকে বাঁচাতে হবে, আর মেম্বারকে বুঝিয়ে দিতে হবে অযোগ্য মানুষ যখন ঘুরে দাঁড়ায় তখন পৃথিবী কেঁপে ওঠে। ট্রেন যখন গ্রামের স্টেশনে পৌঁছালো তখন ভোর 4টা। গ্রামের সেই পরিচিত সোদা গন্ধ, কিন্তু বাতাসে এক অদ্ভুত আতঙ্ক। মেম্বারের লোকেরা স্টেশনই পাহারা দিচ্ছে। আমি কি পারবো তাদের চোখ ফাঁকি দিয়ে তিশার কাছে পৌঁছাতে, নাকি মেম্বারের জালে নিজেই ধরা দেব? আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। পর্ব 4 দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।